কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও গোবিন্দের কৃপায় খুব ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি গভীর জঙ্গলের মাঝে একটি মন্দিরের সন্ধানে। 400 থেকে 500 বছরের পুরনো একটি মন্দির। তো আজকে আমি সেই মন্দির দেখাবো এবং আমিও এই প্রথম সেই মন্দিরটি দর্শন করব। তো আমার সঙ্গে আছে কার্তিক দা, সীমন্ত দা এবং আমাদের নতুন ভক্ত জয় রাধে। তাই এখন কার্তিক দা আর সীমন্ত দার কাছে যাব এবং জেনে নেব মেন রোড থেকে এই জঙ্গলে আমরা মোটামুটি 15 থেকে 20 কিলোমিটার চলে এসেছি। তার কত দূর রাস্তা? আর তো চলে এসেছি, মন্দিরের কাছেই চলে এসেছি, জোর 500 মিটার। হ্যাঁ, তো চলুন এবার আমরা যাব সেই মন্দিরে। এই রাস্তা ধরে আমরা যাব মন্দিরে, জঙ্গলের ভিতরে। তো আপনারা ভিডিওতে সঙ্গে থাকুন। চলুন, দেখা হচ্ছে সেই স্থানে। আমরা সেই জায়গায় চলে এসেছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই মন্দিরটি। আমরা মন্দিরটির কাছে যাব এবং দেব মন্দিরটির ভিতরে কি আছে, কি পরিস্থিতিতে আছে, এবং মন্দিরটিও আমরা কিন্তু দেখব এবং আপনাদের দেখাবো। চলুন যাওয়া যাক সেই মন্দিরের কাছে। চলুন এখন যাওয়া যাক সেই জায়গায়। দেখতে পাচ্ছেন গভীর জঙ্গল, কেউ কোথাও নেই, কোনো দিকে কেউ কোথাও নেই। আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন। চলুন এখন সেই মন্দিরটি আমরা পরিদর্শন করব। প্রায় 400 থেকে 500 বছর পুরনো এই মন্দির একলা জঙ্গলের মাঝে কেমন যেন স্থিরভাবে দাঁড়িয়ে আছে। মন্দিরের চূড়াটি দেখে অনেকটা পুরীর জগন্নাথ মন্দিরের কথা মনে করিয়ে দেয়। তো চলুন এবার আমরা যাব সেই মন্দিরের ভিতরে। মগড়া পাথরের তৈরি এই মন্দিরটি জঙ্গলের মাঝে কিভাবে এলো তা কিন্তু আমাদের জানা নেই। মগড়া পাথরের উপরে চুনসুরকির সেই ডিজাইন, সুন্দর বনফুলে ঘিরে রেখেছে এই মন্দিরটিকে, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন এখন আমরা যাব এই মন্দিরের ভিতরে যাব এবং দেখব ভিতরে মন্দিরটি অবস্থা কি আছে। মন্দিরটি দরজাটি কিন্তু খুবই ছোট। তো আমরা এই মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি। এখানে মন্দিরটির ভিতরে ঢুকে একটি কেমন নীরবতা ভাব পাওয়া যাচ্ছে। মন্দিরটি যে আমরা ঢুকে গেছি, আমরা ঢুকে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, সেই জিনিসটাও কিন্তু আপনাদের দেখাবো। এই মন্দিরটি যে জিনিসটি এখন আমি দেখেছি, আমার চোখে পড়েছে, সেটা দেখে আমরা বুঝতে পারবো এটা কিসের মন্দির ছিল। তো সেই জিনিসটি আমরা এখন দেখবো। দেখান, এই যে জিনিসটি আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কোনো মহাদেবের লিঙ্গ ছিল। পুরো স্পষ্ট হচ্ছে এই জায়গাটি দেখে যে এটি মহাদেবের কোনো লিঙ্গ ছিল। দেখুন, কোনো শিবলিঙ্গ ছিল। আর এই যে জায়গাটি, এটি সেই চরণামৃত বেরোনোর রাস্তা। আমরা এই জায়গাটি দেখে এটি নির্ণয় করতে পারলাম যে এটি কোনো মহাদেবের মন্দির ছাড়া আর কিছু কিন্তু ছিল না। এরপর আমরা মন্দিরের উপরিভাগটা দেখব যে কত সুন্দরভাবে মন্দিরের উপরিভাগটা ডিজাইন করা হয়েছিল। চুনসুরকির এই কারুকার্য আর মগড়া পাথরের তৈরি এই মন্দিরটি একটি পুরনো, মোটামুটি 500 বছর পিছনে আমাদের নিয়ে চলে যায়। কারণ 400 থেকে 500 বছর পুরনো দিনেই কিন্তু এরকম মন্দির বানানো হতো কারিগর দ্বারা। দেখতে পাচ্ছেন মগড়া পাথর দিয়ে কত সুন্দর ডিজাইন এই মন্দিরের। কোনো এক সময়তে এখানে শিবের পূজা হতো। আমাদের একটাই প্রশ্ন রয়ে যায়, এত ঘন জঙ্গলের মাঝে
এই মন্দিরটি বানিয়েছিল কে। আমরা এখানে এসে জানতে পারলাম কয়েকজনের সাথে কথা বলে যে এই মন্দিরটি নাকি রাজা বীরহাম্বীর, যিনি বিষ্ণুপুরে রাজা ছিলেন, তিনি বানিয়েছিলেন। কি কারণে বানিয়েছিলেন এত গভীর জঙ্গলের মাঝে তা কিন্তু আমরা ঠিক বলতে পারছি না। চলুন মন্দিরটা একটু চারপাশে ঘুরে দেখা যাক মন্দিরটা চারপাশটা কী রূপ হয়ে আছে। এটি মন্দিরের পিছনের অংশ, দেখতে পাচ্ছেন গাছপাতায় একদম ঢেকে গেছে মন্দিরটি। সুন্দর সুন্দর বনফুল দিয়ে বাবার এই শিবের মন্দিরটি যেন ঘিরে রেখেছে বনের লতাপাতা। এই মন্দিরের সামনে একটি গাছ দেখাবো, যে গাছের ফুলগুলি দেখতে পাচ্ছেন কত সুন্দর, মানে বন ফুলে একদম গাছটিকে যেন মুড়ে রেখেছে। এত সুন্দর ফুল, মানে জীবনে প্রথম আমি দেখলাম এত সুন্দর এই ফুলটি। এই ফুলটির নাম ঠিক আমার জানা নেই, তবে এই গাছটি ফুলটি যেমন সুন্দর, গাছটিও কিন্তু ছোট ছোট কাঁটা আছে। গাছটি দেখতে পাচ্ছেন অনেক বড়, পুরো মন্দিরটাকে যেন বেরিয়ে রেখেছে এই বনফুলে। এগুলো যে পাথরগুলো দেখতে পাচ্ছি এইটা কিন্তু একসময় সিঁড়ি ছিল এই মন্দিরে প্রবেশ করার জন্য। সেই সিঁড়ির পাথরগুলো সব কিন্তু এলোমেলো হয়ে গেছে। মন্দিরটি এখানে কেমন যেন একলা দাঁড়িয়ে আছে স্তম্ভের মতো। নেই সেই শিবলিঙ্গ, নেই কোনো পূজারী বা কোনো ভক্ত। এই জঙ্গলে মাঝখানে একাই সেই কত যুগান্তর ধরে দাঁড়িয়ে আছে তা কিন্তু আমাদের জানা নেই। চারিদিকে শাল, পলাশ এবং বিভিন্ন বনের গাছপালা দিয়ে ঘেরা এই জায়গাটি। আমরা এই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, আমরা ছাড়া এই জঙ্গলে আর কেউ কিন্তু নেই। আপনারা যদি এই জায়গায় আসতে চান বা এই মন্দির দেখতে চান, আপনারা আসবেন কিভাবে সেই বিষয়ে একটু আলোচনা করে নিই। এই জায়গায় কিভাবে আসবেন সেই বিষয়টি আমরা জেনে নেব সীমন্ত দার কাছ থেকে। তো সীমন্ত দা, একবার আসো এখানে যদি এই মন্দির কেউ দর্শন করতে আসতে চায়, অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে বা অনেক মানুষ আসতে চাইতেই পারে। এত সুন্দর একটা জঙ্গলের মাঝে মন্দির দেখতে কার না ইচ্ছে করবে, এত সুন্দর পরিবেশ, চারিদিকে নানা রকম পাখির ডাক। তো এই জায়গায় যদি কেউ আসতে চায় কিভাবে আসবে সেই বিষয়টা একটু বলুন। তো আপনারা যদি মানে বর্ধমান লাইন থেকে আসতে চান, তাহলে বর্ধমান টু যে সোনামুখী রাস্তা রয়েছে, সোনামুখী যাওয়ার আগে ধনসিমলা বাস স্টপেজে আপনারা নামবেন। নামার পরে ধনসিমলা থেকে বনবীর সিংহ যাওয়ার বনের মধ্য দিয়ে যে রাস্তাটি রয়েছে, ক্যানাল ব্রিজ পেরিয়ে ডান দিকে তাকাবেন, দেখতে পাবেন জঙ্গলের মধ্যে এই মন্দির কিন্তু অবস্থান করছে। যদি আপনারা বিষ্ণুপুর থেকে আসতে চান, তাহলে বিষ্ণুপুর থেকে পাত্রসা লাইনের বাস ধরবেন, এসে নামবেন হবিব পুষ্করণী বাস স্টপেজে। ওখানে সেন্ট্রাল ব্যাংক আছে, সেন্ট্রাল ব্যাংকের থেকে বাঁদিকে যে পিচ রোড বেরিয়ে গেছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, ওই রাস্তা ধরে আপনারা আসবেন। প্রথমে বনবীরসিংহ যে গ্রাম রয়েছে, সেই বনবীরসিংহ গ্রামে আসবেন। ওখান থেকে একদম জঙ্গলে সোজা এসে যে ধনসিমলায় উঠছে যে রাস্তা, সেই রাস্তায় ক্যানেল ব্রিজে পেরোনোর আগেই বাঁদিকে লক্ষ্য করবেন, তাহলেই কিন্তু এই মন্দির আপনারা দর্শন করতে পারবেন। যদি আপনারা কলকাতা থেকে আসতে চান, মশা গ্রামে নামবেন। কলকাতা থেকে এসে হাওড়া মশা গ্রাম থেকে আপনারা ডাইরেক্ট বাঁকুড়া লাইনে ট্রেন পাবেন, এসে একদম ধনসিমলা রেল স্টেশনে নামবেন। নেমে ক্যানেল ব্রিজ পেরোলেই কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আমরা জেনে নিলাম এখানে কিভাবে আসবেন। আপনারা যদি কেউ চান এখানে আসতে পারেন।
খুব সুন্দর জায়গা, একবার যদি আসেন মনে হবে বারবার আসি। তো এই যে মানে মন্দিরটি, এটি আমরা শুনলাম বিষ্ণুপুরের যিনি রাজা ছিলেন, রাজা বীরহাম্বীর, তিনার আদেশ অনুযায়ী কিংবা ওনার কোনো বংশ পরম্পরায় এই মন্দিরটি এখানে নির্মাণ করা হয়েছে। কেন নির্মাণ করা হয়েছে সেটি কিন্তু আমাদের জানা নেই, যেটুকু শোনা কথা সেটুকুই বললাম। বাকি এর ইতিহাস হয়ে রয়েছে, এর ইতিহাস আশা করি কেউ মানে বলতে পারবে। এই মন্দিরের আরেকটি জায়গা দেখাচ্ছি। সব মন্দিরেই দেখি মন্দিরের সামনে এই যে এই জায়গাটি দেখছেন, এই জায়গায় এই বক্স করা আছে, কিছু অন্য ভাষায় লেখা থাকে মন্দিরটি কত সালে স্থাপিত হয়েছে বা অন্য মন্দিরের সম্পর্কে কিছু লেখা থাকে। তো সেটি কিন্তু এই মন্দিরের উঠে গেছে, যদিও সেটি চুনসুরকি দিয়ে লেখা থাকে। এখন কিন্তু এই মন্দিরে সেই জিনিসটি নেই, যদিও বা থাকতো তাহলে হয়তো জানা যেত এই মন্দিরটি মানে কত সালে কি তৈরি হয়েছে বা এই মন্দিরের বিষয়ে কিছু জানা সম্ভব হতো, কিন্তু সেটি আর হলো না। এই মন্দিরের ইতিহাসই রয়ে গেল। এই মন্দিরে যখন নির্মাণ হয়েছিল, যেই নির্মাণ করুক রাজারা, তো সেই নির্মাণ করেছিল যেহেতু এখানে জলের ব্যবস্থা নিশ্চয়ই কিছু করেছিল। সেটারই আমরা কিছু একটা জিনিস দেখতে পেয়েছি দূর থেকে, যে কোনো একটা বাঁধের মতো জায়গা করা আছে। তো সেই জায়গাটিতেই এখন আমরা যাচ্ছি, দেখে নেব সেই বাঁধটি কিভাবে করা হয়েছিল। এখন বর্তমানে এখানে আশেপাশে কোথাও কিন্তু জলের ব্যবস্থা নেই। তো চলুন এখন সেই জায়গাটি আপনাদের দেখাবো, যেখানে মোকড়া পাথর দিয়ে একটি বাঁধ তৈরি করা আছে। এখন আমরা সেই বাঁধ যেখানে বলছিলাম কথাটা, সেই বাঁধের জায়গায় কিন্তু আমরা চলে এসেছি। বর্তমানে এখানে জল নেই, কিন্তু বাঁধ যে এখানে ছিল বা কিছু একটা জলের ব্যবস্থা ছিল, আমরা কিন্তু এই জায়গাটি দেখলে বুঝতে পারবো। এই যে কিভাবে একটা পাঁচিলের মতো দেওয়া আছে দেখুন, ওই উঁচু জায়গার থেকে এখানে উঁচু জায়গা পর্যন্ত। এই একটি দেখালাম, ওখানে এরকম পরপর 7খানা আছে। এই একটি দেখুন, এখানটায় জায়গাটা অনেকটা নিচু, যাতে এখানে জল ধরে রাখা হতো সেরকম কিন্তু জায়গাটি করা হয়েছে। এরকমই ঠিক আরও একটি আছে, এই দেখুন। এই জিনিসগুলি দেখে মনে হচ্ছে এখানে কিন্তু জল ধরে রাখার জন্যেই এই জায়গাগুলি করা হয়েছিল। তো এই জায়গাটি আমরা দেখালাম। তো আর এই জায়গাতে আশেপাশে মোটামুটি কিছু দেখতে পেলাম না। ভিডিওটি আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দেবেন যদি পেজে নতুন হয়ে থাকেন। আপনার সাথে দেখা হচ্ছে এরকমই রহস্যময় কিছু জায়গার রহস্যময় ভিডিও নিয়ে, যা দেখে আপনারা নিশ্চয়ই আনন্দিত হবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, আর সাপোর্ট করবেন। ভিডিওটি আমি এখানে শেষ করলাম। আপনার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। রাধে রাধে, সকলে ভালো থাকবেন।